বং গল্প সাথীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন রসরাজ রাজশেখর বসুর লেখা হাস্যরসাত্মক গল্প ভূষণ্ডীর মাঠে। সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো গণ্ডগোল, ঝামেলা ইত্যাদি ভৌতিক পটভূমিকায় লেখক হাস্যরসের মোড়কে সার্থকভাবে ফুটিয়ে তুলেছেন। গল্পটি শেষ পর্যন্ত স্কিপ না করে শুনতে থাকুন, আপনাদের ভালো লাগবেই এ আমি হলফ করে বলতে পারি। আসুন শুরু করা যাক আজকের গল্প ভূষণ্ডীর মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি আর কয়েক ঘর প্রজা, ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তাহার স্ত্রী নিত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটোসাঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সেই যত্নের মধ্যে কোনো রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরে শিবুর দম ফুরাইয়া যাইত, কিন্তু নিত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বশে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মেনিমুখো কত কি যে আখ্যা দিয়েছিল। ঘরের বাইরে এইরূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনিল যে তাহার স্বামীর চরিত্রদোষ ঘটিয়াছে। সেদিনকার বচসা চরমে পৌঁছিল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরদিন ভোর 6টার ট্রেনে কলিকাতা যাত্রা করিল। শিয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল, হে মা কালী, ওই মেয়ে ছেলেকে ওলা উটোই টেনে নাও মা, আমি জোড়া পাটা নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না মা, আর যে বরদাস্ত হয় না। একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। ও মেয়ে ছেলে পুলেও হলো না, সেটাও তো দেখতে হবে, দোহাই মা। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আধশের দই আর আধশের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল আর 8খানা ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল। মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়ায় শিবুর ভেদ বমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, কিন্তু ফল কিছুই হইল না। 8 ঘণ্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাত্রে গঙ্গা পার হইল। পেনেটির আর পার কন্যগড়। সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপদানির চটকল ছাড়াইয়া আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডীর মাঠে পৌঁছিল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্যই সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আশাওড়া, ঘেটু, বুনো ওল, বাবলা ইত্যাদির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হইল জায়গাটা। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তাল গাছ সোজা হইয়া উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল।
যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি। মানুষ মরিলে ভূত হয়, ইহা সকলেই শুনিয়াছেন, কিন্তু এ থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম এসব খাপ খায় কীরূপে? প্রকৃত তথ্য এই: নাস্তিকদের আত্মা নাই। তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক, তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে কতগুলি ভূত অনন্ত স্বর্গে আর অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করে। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূত অবস্থাতেও তাহা অনেকটাই কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারেন না। যাহারা সিয়ান্সে দেখিয়াছেন, তাহারা জানেন বিলাতি ভূত নামানো কীরকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, গয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে, আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা একটা মস্ত সুবিধা, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেহ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেহ বা 10-20 বৎসর পর, কেহ বা 2-3 শতাব্দী পর। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায়, আর নরকে গেলে পাক ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সাথে দেখা হইবার সুবিধা আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের ওপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের ওপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কাটিয়া গিয়াছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম দিন কত নূতন অবস্থায় বেশ আনন্দেই কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বদ হোক, নিত্যের একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছেন। একবার ভাবিল, দূর হোক না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হইল, লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে না। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় করতে হইবে। ফাল্গুন মাসের শেষবেলা গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন। ঘেটু ফুলের গন্ধে ভূষুণ্ডির মাঠ একদম ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ ঝোপে গোটাকতক পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল। এক রাস তুলোর আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো গুবড়ে পোকা ভরর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে। কাকিনী চোখ মুদিয়া গদগদ স্বরে মাঝে মাঝে ক করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ড্যাব ডেবে চোখ মেলিয়া টিটকিরি দিয়া উঠিল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রিরি রিরি করিয়া উঠিল। শিবুর যদিও রক্তমাংসের শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথায়? শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধরাক ধরাক করিতে লাগিল। মনে পড়িল, ভূষুণ্ডির মাঠের প্রান্তস্থিত যে পিটুলি বিল আছে, তার ধারে শ্যাওড়া গাছে একটা পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলায় পলো হাতে মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাদমস্তক ঘেরা টোপ দিয়ে ঢাকা। একবার সেই ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে,
কারণ তাহার গাল একটু তোবড়াই আছে আর সামনের দুটো দাঁত নাই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়। তাহার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করিয়া উঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সবথেকে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাঁট দিতেছিল। পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘোমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়ায় সে হাওয়ায় মিলাইয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নিত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কাঁড়ে রেখে কাঁড়ে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত হইয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দ উঠিল, চারা! আরে ভজুয়াকে বহেনিয়া, ভগলুকে বিটিয়া, কেকরা সে সাদিয়া হো, কেকরা সে হো। শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল, তালগাছে কে রে? উত্তর আসিল, কারিয়া পিরেত বা। শিবু কহিল, কেলে ভূত? নেমে এসো বাবা, নেমে এসো। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাকলাসের মতো একটা জীবাত্মা সরাক করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, গোড় লাগি ব্রহ্মদেবজি। শিবু বলিল, তামাকি নেই, তা ছিলিম, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক টিকা কলিকা আনিয়া আগ সুলগাইয়া শিবুর হাতে দিল। শিবু একটি কচুর ডাটার ওপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল বল। কারিয়া পিরেত যে ইতিহাস বলিল তার সারমর্ম এই যে তাহার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল। তাহার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা এবং বদমেজাজি। বনুবনাও কখনো হইত না। একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে ভীষণ ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে। সে আজ 30 বছরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহও করিল না। নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাপদানের মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসরের মধ্যেই সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলে উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে। সম্প্রতি পঞ্চত্বপ্রাপ্ত হইয়া প্রেতরূপে এই তালগাছে বিরাজ করিতেছে। শিবু একটি লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পিরেতকে দিবার উপক্রম করিতেছিল। এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসিল, ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাজা ছিল তাহা হইতে খানকতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি মূর্তি বাহির হইল। স্থূল খর্বদেহ, থেলো হুঁকার খোলের ওপর একজোড়া পাকা গোপ গজাইলে যেরকম হয় ঠিক সেই রকম মুখখানা, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া মেট যায়, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন, বামওয়ান, দণ্ডবোধ হয়।
কিছু সম্পত্তি ছিল এইখানে পোতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 200-500। সব বন্ধকি তমসুদ দাদা, ইস্টাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটুও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। থু থু। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল, সম্ভ্রমে জিজ্ঞাসা করিল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? যক্ষ বলিল, ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, কতদিন মারা গেছে। তুমি নাম জানলে কি করে? হ্যাঁ। শিবু কহিল, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? যক্ষ কহিল, আমার আগমন? আমি বলে গিয়ে 3.5 বছর এখানে আছি। কত এলো দেখলাম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে না? সব দেখেছি আমি। তোমার গানের খুব শখ আছে দেখছি। বেশ বেশ, কালো আরতি শিখতে যদি চাও তো আমার সাগরে দাও দাদা। এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। শিবু বলল, মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা কি জিজ্ঞাসা করতে পারি? যক্ষ বলিল, বিলক্ষণ, আমার নাম নদেরচাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসরে, হাল সাকির এই পাঁজার মধ্যে, সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসরে, স্তক ভদ্রেশ্বর। জষ্টি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসত আমাকে। মুলুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে না লোকে তাই তাই ডাক ছাড়ত। শিবু কহিল, মশাইয়ের পরিবারাদি কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিতে ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে। আমারই পিঠে কিনা 1 ঘা চালা কাঠ কষিয়ে দিলে। তারপরেই তো পালালো বাপের বাড়ি, 324 ধারায় ফেললুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানাখানা ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মোড়কে সেই মেয়ে ছেলে ফোঁত হলো। সংসার ধর্মে আর মন বসলো না। জষ্টি সাহেবের বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখে যাত্রা খুললুম। তারপর পোড়মাই ফুরুলে এই হেতা আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা, আমি করব রোজগার। আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে? সেটা আমার সইত না। এখন তোপা আছি, নিজের বিষয় নিজেই আগলায়, গঙ্গায় হাওয়া খায় আর বব বম বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো দেখি। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল, কারিয়া পীড়িতেরও পরিচয় দিল। যক্ষ বলিলেন, সব স্যাঙাতেরিতে এক হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গান বাজনা করি, এসো। পাখো আজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়াই, ঠেকা দি। ঢন ঢন করছে। বাবা ছাতু খর, একটু এঁটেল মাটি চটকে মধ্যখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে, এইবার ঠিক হয়েছে। চৌতাল বোঝো? 6 মাত্রা, 4 তাল 2 ফাঁক, 4 তাল 2 ফাঁক। বল শোনো, ধা ধা ধিন তা, কত্তা গে, গিন্নি ঘা দেন কত্তা কে। ধা ধা ধিন তা কত্তা গে, গিন্নি ঘা দেন কত্তা কে। ধরে তারা করে
খিটখিটে কথা কয়, ধূর্তা গিন্নি কর্তা গাধারে, ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে, টুটি টিপে ঝুঁটি ধরে উল্টে পাল্টে ফেলে, টুটি টিপে ঝুঁটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়, ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না, নগণ্য নির্ধন কর্তা গাধা, ধায়ের ওপর সম, ধিনতা তেরে কেটে গদি ধেনে ঘা। এই ধা ফসকালেই সব মাটি, গলাটা কেমন ধুঁড়ে আসছে, খোট্টা ভূত আর এক ছিলিম সাজ বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে, কিন্তু সে এখনো কথা বলে না, ঘোমটাও খোলে না, তবে ইশারায় সম্মতি জানাইয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আঠা দিয়া পৈতা মাজিল, ফণিমনসার ব্রুশ দিয়া চুল আঁচড়াইল, টিকিতে একটা পাকা তেলা কুচা বাঁধিল, ঝোপে ঝোপে বনে জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া এক রাশ ঘেঁটু ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা আর বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐক্যতান আরম্ভ হইতেই সে ক্ষীরিবামনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করিয়া উৎসুক চিত্তে বলিল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকিত হইয়া সভয়ে বলিল, তুমি নেত্য? নৃত্যকালী বলিল, হ্যাঁ রে মিনছে, মনে করেছিলে মুড়ে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? শিবু বলল, এলে কি করে, ওলাউটাই নাকি? নৃত্যকালী বলিল, ওলাউটা সত্তরের হক। কেন, ঘরে কি কেরোসিন ছিল না? শিবু বলিল, তাই চেহারাখানা এমন ফর্সা পানা দেখাচ্ছে, পোড় খেলে যেমন সোনার জৌলুস বাড়ে, ধারটাও একটু নরম আছে নাকি? শুভকর্মে বাধা পড়িল। বাহিরেও কিসের গোলযোগ, যেন এক পাল শুকুনি গিদিনী ঝটপটি কাড়াকাড়ি ছেঁড়াছিড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাঁকচুন্নি উঠানের বেড়ার আগর ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। পেতনি বলিল, আমার স্বামী তোকে কেন দেব না? শাঁকচুন্নি বলিল, আমার বুড়ি, ও যে তোর নাতির বয়সী। পেতনি বলিল, আহা, কি আমার কোনে বউ গা? শাঁকচুন্নি বলিল, দূর মেচো পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। পেতনি বলিল, দূর গোবরচুন্নি, আমি যে ওর 3 জন্ম আগেকার বউ। শাঁকচুন্নি বলিল, তুই মত চেঁচিয়ে আর ওদিকে ওই ডাইনি মেয়ে ছেলে মিনছিকে নিয়ে উদাও হোক। তখন পেতনি বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলিল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ওই ডাইনি বেটিকেও খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হইল। এক নৃত্যকালীতেই রক্ষা নেই, তার উপর আবার পূর্বতন 2 জন্মের আরও 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল, নৃত্যকালীর আগে ফুলিতে লাগিল। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল, ধ্বনি শুনছ কি বা আনো মনে, ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশ বনে। ওটা যে খ্যাকশিয়ালি, ওটা যে খ্যাকশিয়ালি, দিও না কুলে কালি রে, রাত বিরেতে শ্যাল কুকুরে ছুঁচ পেঁচার ডাক শুনে, ও ধ্বনি শুনছ কি বা আন মনে। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, ভায়া, এখানে হচ্ছে কি, এত গোল কিসের? কারিয়া পিড়ে থাকিল, এ বরং পিচাস, আবে দরওয়াজা তো খোল। শিবুর ছাড়া নাই,
প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কারিয়া পীরের তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল। মারে জওয়ান হাইয়া, অর ভিতরা হাইয়া, পর্বতরি হাইয়া, চলে ইঞ্জন হাইয়া, কাটে বয়লাট হাইয়া, খবরদার হাফিজ। মরমর করিয়া ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, একি গিন্নি এখানে বেমদত্তিকার সঙ্গে? ছি ছি, লজ্জার মাথা খেয়েছ। ডাকিনী ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল। কারিয়া পীরেত বলিল, আরে মুংরি, তোর সরম নাহি বা? তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুকাইয়া যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী আর নিত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডবল ত্রহস্পর্শ যোগে ভূষণ্ডির মাঠে যুগপথ, জলস্তম্ভ, দাবানল এবং ভূমিকম্প শুরু হইল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোপ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন, জান, আফ্রিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করিল। চিং, চ্যাং, ফ্যাচাং ইত্যাদি মাকুন্দে চীনে ভূত ডিগবাজি খাইতে লাগিল। রাম রাম রাম, জয় হারিজি চণ্ডী, আজ্ঞা করো মা, কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছোড়বান্দা, ন্যায্য গণ্ডা কেউ ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারুবারুজ্যে, নরেশ সেন আর যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটা বিলি ব্যবস্থা করিয়া দিন, যাহাতে এই ভূত সংসারটিও ছাড়খাড় হয়ে না যায় এবং কোনো রকম নীতি বিগর্হিত বিদঘুটে ব্যাপারও যেন না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দিবার চেষ্টা দেখুন, যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে। এতক্ষণ আপনারা শুনছিলেন রসরাজ রাজশেখর বসুর লেখা হাস্যরসাত্মক ভৌতিক কাহিনী ভূষণ্ডির মাঠে। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের শুক্রবার ঠিক সন্ধে 7টায় হাজির হয়ে যাব ভিন্ন স্বাদের নতুন একটি গল্প নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শুনতে থাকবেন বং গল্পসাথী। ধন্যবাদ।